আমার সাথে আছেন সৈয়দ আলমাস কবির, তিনি সাবেক সভাপতি বেসিস। সৈয়দ আলমাস কবির, আপনার কাছে আসি। আমরা ওই 10 বছর আগে যেমন নতুন প্রযুক্তি দেখছিলাম শিল্প খাতে, একই সাথে আমরা অনেক বেশি বলছিলাম যে গত 10-15 বছরে যে আমাদের একটা বিরাট সম্ভাবনা তৈরি হচ্ছে, আমরা যেটাকে তথ্য প্রযুক্তি খাত বলি, আইটি সেক্টর বা আইসিটি সেক্টর। তো সেই জায়গাতে বাংলাদেশের বেশ কিছু সাফল্য আছে, কারণ অনেক বেশি সংখ্যক আমরা দেখেছি যে আউটসোর্সিং বা যেটাকে আমরা ফ্রিল্যান্সিং বলি সহজ ভাষায়, সেইখানে অনেক তরুণ হয়তো সেই জায়গাটাতে অংশগ্রহণ করছেন এবং আপনারা সেই জায়গাগুলোতে নেতৃস্থানীয় জায়গায় দেখেছেন। আপনাদের দৃষ্টিতে এই জার্নিটা কেমন আছে এবং এটার মধ্যে প্রতিশ্রুতি কতখানি দেখছেন? আমাদের গত 10 বছরে আইসিটি সেক্টরে আমরা এই ধরনের ট্রেন্ডটা দেখেছি যে নতুন নতুন মানে যারা নতুন হয়তো গ্র্যাজুয়েট করেছে অথবা গ্র্যাজুয়েট করেনি এই ধরনের স্টুডেন্ট, তারাও কিন্তু তাদের দক্ষতা ব্যবহার করে তারা ঘরে বসে হয়তো বিদেশের জন্য কাজ করছে, ফ্রিল্যান্সিং করছে, যেটা আপনি বললেন, মানে অর্থাৎ আউটসোর্সিং করে কাজ করছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সেটা বিদেশের জন্য আউটসোর্সিং। কিন্তু যেটা হচ্ছে গত আবার কয়েক বছরের ট্রেন্ড, সেটা হচ্ছে যে এই কাজগুলো আস্তে আস্তে কিন্তু কমছে। তার কারণ হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত ওই পুরনো টেকনোলজি নিয়েই কাজ করছি, বা আমাদের দক্ষতাটা আমরা ওই যে আপস্কিলিংয়ের কথা যেটা সবসময় বলা হয়, আমাদের বাংলাদেশে খুব আইটির ক্ষেত্রে, আইটি আউটসোর্সিংয়ের ক্ষেত্রে খুব বেশি পপুলার হচ্ছে আপনার গ্রাফিক্সের কাজ। এই কাজে আমরা কিন্তু বাংলাদেশ খুব এক্সপার্ট, এবং কোনো একটা হয়তো ছবিকে কারেকশন করা বা একটা ক্লিপিং পাথ বলে ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দেওয়া, এই ধরনের কাজ, এগুলো একটু রুডিমেন্টারি কাজ, এগুলো কিন্তু ওই অ্যাগেন চিপ লেবারের অ্যাডভান্টেজ নিয়ে আমরা এই কাজগুলো করতাম। এখন কিন্তু এটার জন্য কিন্তু এআই চলে এসছে, বিভিন্ন ধরনের টুলস চলে এসছে, সেগুলো দিয়ে কাজটা হয়ে যাচ্ছে। সো এখন যে আমি আমার কাজটাকে নেক্সট লেভেলে নিব বা আমি একটু হাই ভ্যালু কাজ করব, সেটার জন্য আমার যে দক্ষতাটা যতটুকু বাড়ানো দরকার সেই দক্ষতাটা আমি বাড়াতে পারিনি। সো তার ফলে যেটা হচ্ছে যে আমরা গত 2-3 বছরে দেখেছি যে আমাদের এই রিলেটেড যে এক্সপোর্টগুলো সেগুলো কিন্তু কমা শুরু করেছে। তো সেটার জন্য তাহলে কি করতে হবে? অবশ্যই আমাদেরকে এখন আপস্কিলিং করতে হবে। নতুন যে টেকনোলজি যেগুলো আছে, বিশেষ করে যে আপনার ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা মাথায় রেখে, যে ধরেন ব্লকচেনের কথা অথবা আইওটির কথা অথবা ডেটা অ্যানালিটিক্সের কথা, এইগুলো মাথায় রেখে আমাদেরকে দক্ষতাটা বাড়াতে হবে যাতে আমরা এই ধরনের কাজ করতে পারি। তখন যেটা হবে কি যে আমরা কাজ তো আমরা মানে অবশ্যই পাবো, নতুন নতুন কাজ, আমরা কিন্তু বেশি টাকাও ডিমান্ড করতে পারবো। এই জিনিসটা আমাদের তখন এক্সপোর্ট কিন্তু অনেক বেড়ে যাবে সেই অর্থে। এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে যেটা একটু আগে আলাপ হচ্ছিল, যে এই যে আমাদের এগ্রিকালচার সেক্টর থেকে অনেকে এখন মাইগ্রেট করছে বা করার চিন্তা ভাবনা, এটা একটা সবসময় হয়ে আসছে, কিন্তু এখন সেটা একটু কম হচ্ছে হয়তো, বিকজ আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে না সেরকমভাবে, নতুন নতুন ফ্যাক্টরি তৈরি হচ্ছে না, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে না, কিন্তু তারপরেও এটা কিন্তু হবে। সো এটা আমাদের মাথায় রাখা দরকার যে এই ধরনের জব শিফটিং কিন্তু হতেই থাকবে। তো জব শিফটিং যখনই হবে তখনই আপনার রিস্কিলিংয়ের প্রশ্ন আসবে। তো রিস্কিলিংয়ের জন্য আমার একটা খুব মানে প্রিয় একটা উদাহরণ আছে, যে যারা গার্মেন্টস কর্মী, বিশেষ করে যেই মেয়েরা গার্মেন্টসে চাকরি করে, এটা তো একটা বড় অংশ, তাদের কিন্তু অনেকেরই জব লস হয়েছে গত 2-3 বছরে, এবং এটা অনেক অটোমেশনের ফলে, এই আগেন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে কিন্তু এটা হয়েছে। তো এখন এই মেয়েগুলো কোথায় যাচ্ছে? এই মেয়েগুলোকে যদি আমরা জব শিফট করে তাদেরকে আমরা রিস্কিল করিয়ে নার্সিং নিয়ে আসতে পারি, কেয়ার গিভিংয়ে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু ওখানে একটা বড় ডিমান্ড আছে, অনেক বড় ডিমান্ড আছে, এবং শুধু দেশে না, দেশের বাইরেও অনেক ডিমান্ড আছে। সো এই ধরনের যদি আমরা ভালো একটা ন্যাশনাল স্ট্র্যাটেজি নিতে পারি যে আমরা জব শিফটিংটা কিভাবে করব বা রিস্কিলিংটা কিভাবে করব, সো এইটা যদি আমরা, এবং বিভিন্ন সেক্টরে, আপনার আইটি সেক্টরেও যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, এখানেও কিন্তু নানা ধরনের জবগুলো, পুরনো জবগুলো হারিয়ে যাচ্ছে। ওই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আরেকটা কথা বলেছে, তারা বলেছে যে যেই বাচ্চাটা এখন স্কুলে ঢুকছে, সে যখন 20 বছর পরে কর্মজীবনে ঢুকবে, তখন যেই কাজটা করবে সেই কাজ এখন আবিষ্কারই হয়নি। আচ্ছা, সো তাহলে তাকে আমরা কিভাবে প্রিপেয়ার করব? তাহলে তাকে আমরা যেটা করতে হবে, আমাদের বেসিক স্কিলস যেগুলো আপনার মনে করেন অ্যানালিটিক্যাল চিন্তাভাবনা, ইনোভেশন নিয়ে চিন্তাভাবনা, এই ধরনের চিন্তাভাবনা দিয়ে তাদেরকে এডুকেট করতে হবে, তাদেরকে ট্রেন করতে হবে এখন থেকে। তো আমি একটা লং টার্ম স্ট্র্যাটেজির কথা বললাম, কিন্তু এইভাবে যদি আমরা প্রিপেয়ার্ড না হই,
তাহলে আমরা শর্ট টার্ম বা লং টার্মে গিয়ে আমরা মানে টিকতে পারবো না প্রতিযোগিতায়। আমি এই স্কিলিং এর জায়গাটায় আপনার কাছে আবার ফিরবো, এবং বিশেষত তথ্য প্রযুক্তি খাতে আপনি বলছেন যে রিস্কিলিং এর দরকার, সেইটা আসলে কিভাবে করা যায় সেটা আমরা শুনবো। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি। আমরা জানতে চাচ্ছি যে ভবিষ্যতে কর্মক্ষেত্র কিভাবে পরিবর্তন হচ্ছে এবং বাংলাদেশ কিভাবে একটা প্রস্তুত নেবে। একটা বিরতিতে যাচ্ছি, আবার ফিরবো। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান আজ কথা বলছি ভবিষ্যতের কর্মসংস্থান কোত্থেকে হবে, বাংলাদেশের প্রস্তুতি কেমনভাবে হবে। সৈয়দ আলমাস কবির, আপনার সাথে বিরতিতে যাওয়ার আগে আপনি আলোচনা করছেন যে আমাদের রিস্কিলিংয়েরও দরকার আছে, নতুন স্কিল শেখার কথা বলছিলেন। তো রিস্কিলিংয়ের বিষয়টা যদি আমি প্রথম আনি, যারা আপনি বলছেন যে এক ধরনের দক্ষতা অর্জন করেছেন সেটা দিয়ে আমরা আউটসোর্সিংয়ের কাজ করছি, কিন্তু সেই জায়গাগুলোতে এখন এআই নতুন করে চলে আসছে এবং সেই কাজগুলো হয়তো আমাদের আর মানুষ দিয়ে করবার দরকার হচ্ছে না। তো কি ধরনের আবার সম্ভাবনা তৈরি হচ্ছে, কারণ তথ্য প্রযুক্তি তো একটা বড় জায়গা যেখানে তৈরি হবে হয়তো কর্মসংস্থান নিয়ে একই মানুষটা, কারণ আমি তো আর একটা নতুন মানুষকে নতুন দক্ষতা দিয়ে আনার চাইতে এই মানুষগুলোরও তো চাকরি দরকার হবে। কি ধরনের প্রস্তুতি তারা নেবেন? কারণ আমি মনে করি যে অনেকেই আছেন হয়তো এটা দেখছেন যারা এই সংস্থার সাথে আছেন, তরুণ কাজ করছেন, তাদের আরও একটা লম্বা সময় রয়েছে কর্মক্ষেত্রে, তাদের প্রস্তুতির জায়গাগুলো যদি বলেন। বিশেষ করে যারা টেকনোলজি নিয়ে কাজ করে তাদের তো টেকনোলজি খুব ঘন ঘন চেঞ্জ হচ্ছে। আপনার এভরি 6 মান্থস কিন্তু নতুন নতুন টেকনোলজি আসছে। নিজেকে যদি আমি আপ টু ডেট না রাখতে পারি তাহলে কিন্তু আমার ডিমান্ড কিন্তু কমে যাবে, আমার কাজ কিন্তু কমে যাবে। বাংলাদেশে তরুণ সমাজের মধ্যে একটা বড় অংশ যারা ফ্রিল্যান্সিং করে আইটিতে, তারা কিন্তু গ্রাফিক্স নিয়ে কাজ করে। কিন্তু এখন সময় এসছে তাদেরকে এই স্কিল থেকে হয় আপস্কিলিং করতে হবে, তারা আরো হাই এন্ড কাজ করা শুরু করবে, অথবা মানে যেমন মনে করেন তারা হয়তো 2D নিয়ে কাজ করতো, তারা যদি 3D নিয়ে কাজ করে, অ্যানিমেশন নিয়ে কাজ করে, তাহলে কিন্তু তাদের ডিমান্ড আবার অনেক বেড়ে যাবে। 2D গ্রাফিক্সের থেকে এখন 3D গ্রাফিক্সের দিকে মানুষ অনেক ডিমান্ড আছে। এই যে এত টেলিভিশন, এত মিডিয়া, এত সিনেমা, এখানে অনেক ভিএফএক্স এর কাজ হয়, আপনি জানেন বাংলাদেশে হয়, কিন্তু এই কাজটা হয় আপনার অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটি। সো ওই 2D গ্রাফিক্স থেকে এখন সময় এসছে গ্রাজুয়েট করে 3Dতে যাওয়ার, অ্যানিমেশনে যাওয়ার, অগমেন্টেড রিয়ালিটি, ভার্চুয়াল রিয়ালিটির কাজ শেখার, অথবা নতুন যে টেকনোলজি রয়েছে, যেমন ডেটা অ্যানালিটিক্স একটা বিশাল ব্যাপার। আপনার পুরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু বেসড অন ডেটা অ্যানালিটিক্স, বিগ ডেটা, ব্লকচেইন, এগুলোতে আমরা দক্ষতা অর্জন করতে পারি তাহলে কিন্তু আমাদের ছেলে মেয়েদের অনেক অনেক ডিমান্ড বেড়ে যাবে বিশ্বের দরবারে। এইটার আমরা যেটাকে ওই যে পূর্ব শর্ত বলি, প্রিরিকুইজিট একটা কথা বলি, যে এই স্কিলগুলো নেওয়ার ক্ষেত্রে ডেটা অ্যানালিটিক্স কেউ একজন শিখবেন, তাদের মানে কি যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডের লোকে কি যেতে পারবে? আগে যেটা হতো যে আমাদের তো বেসিক আমরা একটা জানি, এটা আমাদের স্বীকার করে নিতে হবে যে আমাদের যে স্কুল কলেজের শিক্ষা এটার মান নিয়ে আমাদের প্রশ্ন আছে, আমরা এই অনুষ্ঠানেও আলোচনা করেছি। কিন্তু গ্রাফিক্সের কাজটা নিজেই হয়তো অনেকে শিখে নিয়েছেন বা কারোর সহায়তায় শিখেছেন, ঠিক স্কুল কলেজ থেকে শিখে এসছেন তা না। কিন্তু এই যে নতুন আপনি বললেন যে আরেকটু উচ্চ পর্যায়ের কাজ, ডেটা অ্যানালিটিক্স বা ব্লকচেইন, এইটার জন্য কি বেসিক কি প্রিরিকুইজিট দরকার এবং সেটা কি আছে কিনা আমাদের বড় আকারে আমাদের দেশের ভেতরে? গ্রাফিক্সের কাজ যারা নিজেরা শিখেছে তারা কিন্তু নিজে হয়তো 3D গ্রাফিক্সের কাজ শিখতে পারবে। তারা নিজে হয়তো বা কোনো টিউটোরিয়াল দিয়ে বা কারো কাছ থেকে হয়তো তারা অ্যানিমেশনের কাজ করতে পারবে। কিন্তু একেবারে নতুন যে
বিষয়গুলো, ব্লকচেন, ডেটা অ্যানালিটিক্স বা বিগ ডেটা নিয়ে কাজ করা, সেটার জন্য একটু আমার অফকোর্স ডেফিনেটলি আমার একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু একটা বড় ভূমিকা রাখতে হবে আমাদের একাডেমিয়াগুলোকে। যেই জিনিসটা আমরা সবসময় বলে থাকি যে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মধ্যে ব্রিজিংটা হচ্ছে না ঠিকমতো, সেটা কিন্তু এখনো আনফর্চুনেটলি এখনো ট্রু। এবং এইখানে একাডেমিয়া যদি এগিয়ে না আসে, তাহলে কিন্তু ওই হঠাৎ করে কেউ একটা ছেলে বা একটা মেয়ে সে একটা বই পড়ে বা ভিডিও দেখে সে একটা ব্লকচেন শিখে ফেলতে তার জন্য ডিফিকাল্ট। পারবে না আমি বলছি না, ডিফিকাল্ট, কঠিন অনেক। সো সেই জন্য এখানে একাডেমিয়াকে যেটা করতে হবে, একাডেমিয়াকে ইন্ডাস্ট্রির সাথে সবসময় একটা ডায়ালগে থাকতে হবে। ইন্ডাস্ট্রিকে জিজ্ঞেস করতে হবে যে আপনাদের আগামী 3 থেকে 5 বছরে কি ধরনের স্কিলস দরকার হবে। আর ইন্ডাস্ট্রি যেটা করা দরকার, ইন্ডাস্ট্রির একটা স্কিল ইনভেন্টরি করা দরকার, যে আমার বাংলাদেশে কি কি ধরনের স্কিলস অ্যাভেলেবল আছে প্রত্যেকটা সেক্টরে, শুধু আইটি না, প্রত্যেকটা সেক্টরে আমার কি কি ধরনের স্কিলস অ্যাভেলেবল আছে। আমি একটা রিলেভেন্ট প্রশ্ন করি। আমি যেটা বড় একটা আমার অবজারভেশন একটা আছে, সেটা হলো যে অন্য অনেক দেশেই আপনি ধরেন ক্যারিয়ারের মাঝপথে আর একটা স্কিলস শেখার জন্য আপনার যাবার জায়গা আছে। বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা খুবই স্ট্রাকচার্ড। আপনি মানে একটা ধারাবাহিকভাবে পড়ে পাশ করে গিয়ে, যেমন আপনি ইন্টারমিডিয়েট পাশ করেছেন, তার 1 বছর 2 বছরের মধ্যে যদি আপনি পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই না করেন, আপনি আর অ্যাপ্লাই করতে পারবেন না। বা আপনার মিড ক্যারিয়ারে মনে হলো যে আমি আর একবার 2-3 বছরের জন্য পড়তে যাব, সেই সুযোগগুলো রিলেটিভলি কম। এখন হয়তো প্রাইভেট ইউনিভার্সিটি কিছু এসছে। এই জায়গাটাতে কি একটা মানে পরিবর্তন না হলে, বা যেই ধরনের স্কিলের কথা আপনি বলছেন, সরাসরি ইউনিভার্সিটি ডিগ্রি চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো স্কিল বেসড ডিগ্রি, এই সুযোগটা কতখানি আছে? যে আমি আজকে যে ধরেন গ্রাফিক্সের কাজ করছে, তিনি যদি চান যে আমি পার্ট টাইম সাথে একটা ডেটা অ্যানালিটিক্সের কাজ শিখবো, নট ভিডিওর ভেতর দিয়ে, বাট ফর্মালি কোন একটা ইনস্টিটিউশনে, আসলে কতখানি সুযোগ আছে? পাবলিক ইউনিভার্সিটিগুলোতে অনেক বেশি রেস্ট্রিক্টেড। আসলে আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলো সত্যিকার অর্থে এখনো অনেকটা ব্রিটিশ এডুকেশন সিস্টেমটা ফলো করে, যেই কারণে আপনাকে ওই আমরা যেমন আগে যেটা করতাম যে ক্লাস 8-এর পরে 9 থেকে আমি সায়েন্স না আর্টস না কমার্স ভাগ হয়ে যাওয়া, এবং তারপরে সেদিকেই শুধু একটা মানে ধাবিত হওয়া এবং আমি অন্য কিছু করতে না পারা, এই ধরনের মেন্টালিটি বা এই ধরনের সিস্টেম এখনো রয়ে গেছে এবং পাবলিক ইউনিভার্সিটিতেও এসে গেছে। সৈয়দ আলমাস কবির, আমি অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি, যেটা মানে এক স্কিলসের ব্যাপারটা আমরা মোটামুটি আলাপ করেছি, কিন্তু শুধু স্কিলস থাকলেই তো হবে না, আমার যে অন্য ইনফ্রাস্ট্রাকচার বা পলিসির সুবিধার কথা, এটা নাজমুল হাসান অভি বলছিলেন। আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে আপনারা এই বিষয়ে তো অনেকদিন ধরে বলছেন, কি কি সুপারিশ দিবেন সামনে সরকারের জন্য? ইনফ্রাস্ট্রাকচার তো লাগবেই, আমার হার্ড ইনফ্রাস্ট্রাকচার, সফট ইনফ্রাস্ট্রাকচার। হার্ড ইনফ্রাস্ট্রাকচার বলতে আমার যোগাযোগ ব্যবস্থা, আমার ইন্টারনেটের অ্যাভেলেবিলিটি একেবারে রিমোট এলাকা পর্যন্ত, কোয়ালিটি অ্যান্ড ভালো ইন্টারনেট আর কি, মানে দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট। এখন এটা নাই। এখনো আমাদের আনফর্চুনেটলি এই 2025-এও ডিজিটাল ডিভাইডটা অনেক বড়। ঢাকার তুলনায় আপনি যদি পঞ্চগড় চিন্তা করেন, একটা বিশাল তফাৎ ইন্টারনেটের প্রাইস এবং কোয়ালিটিতে। সো এটা আমাদের দূর করা খুবই প্রয়োজন। উপায় আছে, সে ডিটেলে আমি যাচ্ছি না, কিন্তু সেগুলো অ্যাড্রেস করতে পারলে এটা করা সম্ভব। 2 নম্বর হচ্ছে আমাদের সফট ইনফ্রাস্ট্রাকচার, যেগুলো হচ্ছে পলিসিস। সেখানে আমাদের অনেক খামতি রয়েছে। আমি অভির কথা ধরে 2-1টা জিনিস বলি, যে এই যে স্কিলসের কথাগুলো যেটা বললো, যে আপনিও বলছিলেন যে অডিট হয় না, যে স্কিলস হয়তো কোনো ডোনার এজেন্সির মাধ্যমে একটা ট্রেনিং দেওয়া হচ্ছে, এরকম কিন্তু হাজার হাজার ট্রেনিং দেওয়া হয়েছে গত 5, 6, 7 বছর, 10 বছরে লক্ষ লক্ষ ট্রেনিং দেওয়া হয়েছে, কিন্তু সেটার আউটপুট কি? আউটপুট কিন্তু অলমোস্ট জিরো, বিকজ এই সত্যি কতটুকু ট্রেনিং দেওয়া হয়েছে সেটার কিন্তু কোনো অডিটিং হয়নি এবং থার্ড পার্টি অডিটিং হয়নি। সেটা হচ্ছে একটা বড় জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে আমি এখানে একটু নতুন একটা জিনিস অবতারণা করতে চাচ্ছি। আমাদের একটা গত 5-6 বছর ধরে আমরা চেষ্টা করছিলাম যে মেধাশ্রম, এটাকে আলাদা একটা রেকগনিশন দেওয়া এবং মেধাশ্রম আইন তৈরি করা। কেননা এখন যেহেতু আমাদের এই নলেজ ওয়ার্কারের অনেক ব্যাপারটা চলে এসছে, আগে তো ধরেন আমাদের হয়তো কায়িক শ্রমটা অনেক ছিল, প্রেভেলেন্ট ছিল, এখনো আছে, কিন্তু এখন যেহেতু আমরা আইটি নিয়ে অনেক কথা বলছি, আউটসোর্সিং নিয়ে কথা বলছি, এইখানে কিন্তু যারা মেধা শ্রমিক তাদের জন্য আলাদা একটা আইন দরকার। সেইটা নিয়ে কাজটা এখন পর্যন্ত হয়নি। ড্রাফটিং অনেক কিছু হয়েছে। আমরা আইন মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, আমাদের লেবার মিনিস্ট্রি, সবার সাথে কথা হয়েছে, কিন্তু এই আইনটা কিন্তু হওয়াটা খুব জরুরি। এই ইউজিসিকে অবশ্যই একটু ওপেন মাইন্ডেড হতে হবে
তারা যখন কোনো একটা টেকনোলজি বিষয়ক নতুন কোর্স কেউ অ্যাপ্লাই করে, মানে কোনো ইউনিভার্সিটি যখন অ্যাপ্লাই করে যে আমি একটা কোর্স শুরু করতে যাচ্ছি, তারা এত সময় নেয় এটাকে প্রুফ করার জন্য। অনেক সময় দেখা যায় যে 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর লেগে যাচ্ছে। তো ততদিনে কিন্তু ওটা আউটডেটেড হয়ে যাচ্ছে আমার ওই কোর্সটা। তো এই জিনিসগুলো আমার মনে হয় আমাদেরকে আরেকটু বেশি কি বলবো, একটু প্রোঅ্যাক্টিভ, একটু হওয়া দরকার আর কি। আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমি আলোচনা আজকে শেষ করতে হচ্ছে। নিঃসন্দেহে এই আলোচনা অব্যাহত থাকবে সামনের দিনে। দর্শক, আমাদের কাজের পরিবেশ, কাজের ক্ষেত্র, কাজের সুযোগ পরিবর্তন হচ্ছে এবং এটা যত দিন যাচ্ছে এই বিষয়ে আরও নতুন নতুন সম্ভাবনা যেমন তৈরি হচ্ছে, আমাদের পুরনো কাজের যেই জায়গাগুলো সেগুলোও কিন্তু কমে আসছে। এটা আমাদের দেশের ভিতরে যেমন হচ্ছে, আমাদের বৈশ্বিক পর্যায়ে হচ্ছে। কিন্তু বর্তমান বিশ্বে আমাদের কাজের পরিবেশ শুধুমাত্র ঘরের ভেতরে না, আমাদের ঘরে বসে বিশ্বের পর্যায়ে কাজ করবার সুযোগও তৈরি হচ্ছে। নতুন প্রজন্ম যারা আসছেন তারা যদি দক্ষতা নিয়ে আসতে পারেন, তাদেরকে যদি আমরা সঠিক সহায়তা দিতে পারি, আমাদের জন্য আসলে সমগ্র বিশ্বই কিন্তু উন্মুক্ত রয়েছে। আমরা আজকে আলোচনা শেষ করলাম। এই আলোচনা আমরা আবারও হয়তো নিয়ে ফিরবো। আমাদের সাথে থাকবেন। আমরা আবারও কোনো এক পর্বে জানতে চাইব কেমন আছে অর্থনীতি।